আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে সেল। তো পার্ট ওয়ানে আমরা কিছুটা সেল সম্পর্কে কনসেপ্ট দিয়েছিলাম। এখন আমরা মেইনলি যেটা পড়াবো সেটা হচ্ছে সেলের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে, সেই পার্টগুলো কোর পার্টগুলো আমরা সেলের পড়বো। তো সেল বলতে আমরা সেলের যে বিষয়বস্তু, সেলের মেইন যে বিষয়বস্তু সেটা হচ্ছে সেলের নিউক্লিয়ার রিজিয়ন। নিউক্লিয়ার রিজিয়ন, এই নিউক্লিয়ার রিজিয়নকে বেস করে, এই নিউক্লিয়ার রিজিয়নের কনস্ট্রাকশনকে বেস করে আমরা সেলকে মেইনলি দুটো টাইপে ভাগ করি। তো সেলের যে দুটো টাইপ আমরা ভাগ করি সেই দুটো টাইপের মধ্যে একটি হচ্ছে প্রোক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিক সেল কি? তো এই প্রো কথাটার অর্থ হচ্ছে প্রিমিটিভ, আর ক্যারিওটিক এই কথাটা এসে ক্যারিয়ন থেকে, এর মানে হচ্ছে নিউক্লিয়াস। তো এর থেকে আমরা বুঝতে পারছি যে যার মধ্যে প্রিমিটিভ নিউক্লিয়াস থাকবে তাকে আমরা প্রোক্যারিওটিক সেল বলবো। তো প্রিমিটিভ নিউক্লিয়াসের বৈশিষ্ট্য কি? তো প্রিমিটিভ নিউক্লিয়াস যদি আমরা হয় তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে নো সেল মেমব্রেন। নো সেল মেমব্রেন, তো এই নো সেল মেমব্রেন যদি হয়, আর যেটা দেখবো সেটা হচ্ছে এর যে নিউক্লিয়ার রিজিয়ন আছে, এই নিউক্লিয়ার রিজিয়ন যেটা আছে, এই নিউক্লিয়ার রিজিয়ন যেটা হচ্ছে এই আনডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়ন, আনডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়ন, এই আনডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়নে এখানে যেটা থাকে সেটা বিশেষ করে একটা নিউক্লিক অ্যাসিড থাকে। এই নিউক্লিক অ্যাসিড থাকে, এই নিউক্লিক অ্যাসিডে আনডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়নে নিউক্লিক অ্যাসিড সম্মিলিত এই আনডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়ন, একে আমরা যেটা মূলত বলে থাকি সেটা বলে থাকি হচ্ছে নিউক্লিয়েড। এই নিউক্লিয়েড অথবা কোনো কোনো জায়গায় ন্যাক্ট ডিএনও বলা হয়। তো এটা হচ্ছে মূলত বৈশিষ্ট্য। এর সঙ্গে আমরা যেটা দেখবো এর মধ্যে অনেক ধরনের সেল অর্গানেলস থাকে। আমরা জানি সেলের মধ্যে বিভিন্ন সেল অর্গানেলস আছে। তো তার মধ্যে কিছু কিছু সেল অর্গানেলস এর মধ্যে থাকে না, আবার কিছু কিছু সেল অর্গানেলস এর মধ্যে উপস্থিত থাকে। তো এর মধ্যে আমাদেরকে যেটা দেখতে হবে যে যদি প্রোক্যারিওটিক সেল হয় তাহলে এর মধ্যে কোন কোন ধরনের মানে সেল অর্গানেলস গুলো থাকে, কোন কোন ধরনের সেল অর্গানেলস গুলো থাকে না। এর মধ্যে আমরা সবচেয়ে প্রথমে যেটা দেখব এর ক্ষেত্রে এই নিউক্লিয়েডের পরে আমরা যেটা দেখব এর মধ্যে যেটা বিশেষ করে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর রাইবোজোম স্ট্রাকচার। এই রাইবোজোম কিন্তু এর মধ্যে থাকে এবং এর স্ট্রাকচারটা হয় 70S টাইপ, 70S টাইপ রাইবোজোম, এই এস টাইপের রাইবোজোম। তো এর অনেক জায়গায় এরকম লেখা থাকে 30S প্লাস 50S 70S রাইবোজোম। তো 70S রাইবোজোম কি করে 30S প্লাস 50S? তো সেখানে আমরা এস মানে যেটা বুঝি, এস মানে হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। তো এই সেডিমেন্টেশন কোএফিসিয়েন্টকে আমরা যেটা যে ইউনিটে মানে এস হচ্ছে একটা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, এটা যে ইউনিটে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ভেটভার ইউনিট। এই ভেটভার্গ ইউনিট হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট কি, এটা একবার যখন সেন্ট্রিফিউজ করা হয় এর যে মলিকিউলস গুলো আছে, তো এই মলিকিউলস গুলো কতটা টাইম নেয় সেডিমেন্ট হতে, তো সেটার বেসিসে এটাকে ভাগ করা হয়। আর এই একটা রাইবোজোম সবসময় ডাবল ইউনিটে ডিভাইডেড থাকে। তো এই ডাবল ইউনিটের মধ্যে টোটাল ইউনিটের যদি 70S টাইম হয় তো সিঙ্গেল সিঙ্গেল ইউনিটের জন্য 50 এবং 30S, এই অর্থে এর ডিভিশনটা হয়ে থাকে। তো রাইবোজোম 70S টাইপের হয়ে থাকে। আর আমরা দেখলাম নিউক্লিয়ার রিজিয়ন ঠিকঠাক না থাকার জন্য একে আমরা মানে নিউক্লিয়েড বলছি। আর এর মধ্যে আরো যে জিনিসটা বিশেষভাবে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে
চার নম্বর হচ্ছে মেসোজোম। এই মেসোজোম জিনিসটা আমাদের এখানে খুব ফোকাসড, কারণ প্রোক্যারিওটিক সেলে আমরা জানি যে অনেক ধরনের সেল অর্গানেলস থাকে না, তাহলে মেসোজোম কিন্তু একটা সেল তার রেসপিরেশন কিন্তু বাধ্যতামূলক, রেসপিরেশন ছাড়া কিন্তু সে সেলটা মুভ করতে পারেই না। কিন্তু তাহলে যেহেতু এর মধ্যে রেসপিরেশন ঘটানোর মতো অর্গানেলস থাকে না, বিশেষ করে সাধারণত উন্নত শ্রেণীর যে সেলগুলোতে যেটা থাকে, তাহলে প্রোক্যারিওটিক সেলে এই কাজটা কে করে থাকে? প্রোক্যারিওটিক সেলে এই কাজটা বিশেষভাবে করে থাকে, সেটা হচ্ছে মেসোজোম। মেসোজোম আর কিছুই না, যখন সেল মেমব্রেন যেটা থাকে, এই সেল মেমব্রেন যখন ইনসাইডে ইনার ফোল্ড হয়ে একটা স্ট্রাকচার গঠন করে যেটা রেসপিরেশনে অংশগ্রহণ করে, সেটা কিন্তু মেসোজোম। আর এই মেসোজোম থাকার জন্যই প্রোক্যারিওটিক সেলে কিন্তু রেসপিরেশন হচ্ছে। এরপরে আমাদের এই প্রোক্যারিওটিক সেলের সম্পর্কে আর বিশেষ করে যেটা দেখতে হবে, সেটা হচ্ছে শুধু মেসোজোম নয়, এর মধ্যে আরো যে একটা জিনিসকে আমাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু মাইটোটিক যে ম্যাটার্স বলা হয়, মাইটোটিক ম্যাটার্স কিন্তু অ্যাবসেন্ট থাকে। তো মাইটোটিক ম্যাটার অ্যাবসেন্ট থাকার কারণে এর কোষ সহজে এই কোষ সাধারণত বিভাজিত হয় না, আর বিশেষ করে সিঙ্গেল হয়ে থাকে। এরা বিশেষ করে সিঙ্গেল সেল বিশিষ্ট এই প্রোক্যারিওটিক সেল যেখানে বিশেষ করে থাকে, তারা সাধারণত সিঙ্গেল সেল বিশিষ্ট হয়ে থাকে। যেরকম আমরা প্রোক্যারিওটিক সেলের সিঙ্গেল সেল বিশিষ্ট হওয়ার জন্য উদাহরণ যেগুলোকে দিতে পারি, সেটা হচ্ছে মানে ব্যাকটেরিয়া সেল, তারপরে আমরা ব্লু গ্রিন অ্যালগি বলতে পারি, এরা কিন্তু সাধারণত প্রোক্যারিওটিক সেল হয়। ঠিক আছে? তো আর সাধারণত প্রোক্যারিওটিক সেল যেটার মধ্যে সবচেয়ে একদম প্রোক্যারিওটিক সেল যেটা স্মলেস্ট সেল হিসেবে আমরা জানি, সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালাসেপ্টিকাম। এই মাইক্রোপ্লাজমাতে কিন্তু সেল ওয়াল থাকে না, এটা একটা বিশেষ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর প্রোক্যারিওটিক সেলে আর যেটা আমাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এর যে নিউক্লিয়ার রিজিয়ন আছে, এই নিউক্লিয়ার রিজিয়নের যে জায়গাটা নিউক্লিক অ্যাসিডের কথা আমরা বলছি, এই নিউক্লিক অ্যাসিডে আমরা সাধারণত জানি যে নিউক্লিক অ্যাসিডের যে মেন ইউনিট যেটা আমরা বলি, সেই মেন নিউক্লিক অ্যাসিডটা যার মধ্যে বর্তমান থাকে, সেটা হচ্ছে সাধারণত ক্রোমোজোম। তো এখানকার যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোম কিন্তু মেইনলি সিঙ্গেল বা ওয়ান ক্রোমোজোম আর কি, যেটাকে আমরা বলি, বা সিঙ্গেল ক্রোমোজোম বলতে পারি এটাকে আমরা। সিঙ্গেল ক্রোমোজোমের কিন্তু এখানে বিশেষ প্রাধান্য আছে। আর এই মেসোজোম যেটা থাকে, এই মেসোজোমটাকে আমাদের বিশেষ করে মনে রাখতে হবে ইনার ফোল্ড সেল মেমব্রেন। ইনার ফোল্ড সেল মেমব্রেন, সেটা হচ্ছে মেসোজোম। আমি এখানে আগে লিখে দিয়ে দিই, ইনার ফোল্ড সেল মেমব্রেন হচ্ছে মেসোজোম, আর এর কাজ হচ্ছে রেসপিরেশন। এই কথাটা আমাদের এখানে একটু বিশেষ করে মনে রাখতে হবে। এইটা মোটামুটি আমাদের প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার গেল। এবার এই প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার যাওয়ার পরে আমরা এই নিউক্লিয়ার রিজিয়নের উপরে বেস করে যেহেতু আমরা ভাগ করছি, আরো একটা সেল সম্পর্কে আমরা যেটা পড়বো, সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। আমি এখানে জাস্ট একটু ইরেজ করে করে জাস্ট দেখাচ্ছি যে কি হয়। ইউক্যারিওটিক সেল, এই ইউর কথার মানে হচ্ছে, আমরা যেহেতু প্রো কথার মানে প্রিমিটিভ জানতাম, এই ইউ কথার মানে হচ্ছে ট্রু, বা মানে অর্থাৎ যেটা স্পষ্ট থাকবে। তো এক্ষেত্রে আমরা যদি দেখবো যে সেল মেমব্রেন থাকে, নোটা জাস্ট আমরা উঠিয়ে দিলেই হয়ে যাবে যে ইউক্যারিওটিক মানে যখন সেল কথা বলছি, দেখো সেখানে কিন্তু সেল মেমব্রেন আছে। আর এর নিউক্লিয়ার রিজিয়ন যেটা, সেটা হচ্ছে ডিফাইন্ড নিউক্লিয়ার রিজিয়ন থাকে। আর এই নিউক্লিয়ার রিজিয়নে যেটা থাকে, সেটা বিশেষ করে মেইনলি ডিএনএ প্লাস হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন, আর এই ডিএনএ আর হিস্টোন প্রোটিন যুক্ত কিন্তু নিউক্লিয়ার রিজিয়ন থাকে। আর এর মধ্যেও রাইবোজোম থাকে, কিন্তু সেই রাইবোজোমটা বিশেষ করে যেটা হয়, সেটা হচ্ছে 80S টাইপের রাইবোজোম। 80S টাইপের রাইবোজোম। দেখো ইউক্যারিওটিকের সঙ্গে প্রোক্যারিওটিকের জাস্ট কম্প্যারিজন করলে আমরা বুঝতে পারছি যে এস এর গল্পটা আমি আগেই বলে দিয়েছি, যে এখানে আর কিছু বলার নেই। ঠিক আছে? এস হচ্ছে ভেটবাগ ইউনিট। এবার এখানে যেটা আমরা দেখব, সেটা হচ্ছে এইখানে যে মানে যে ক্রোমোজোম থাকে,
সেটা কিন্তু সিঙ্গেল ক্রোমোজোম নয়, সেটা মেইনলি ডাবল ক্রোমোজোম। ডাবল ক্রোমোজোম কিন্তু এখানে থাকে। আর যেটা আমাদেরকে সবচেয়ে বেশি খেয়াল করতে হবে, সেটা আগে আমরা যেটা পড়েছিলাম সেটা কে করছিল, মেসোজোম করছিল, যেটা প্রোক্যারিওটিক সেলে। এই ইউক্যারিওটিক সেলে সেই কাজটাই করে থাকবে যার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া এর মধ্যে ইনার ফোর সেল মেমব্রেন থাকে, সেটা আমরা মানে দেখবো। মাইটোকন্ড্রিয়ার যে সেল আছে, মেমব্রেন আছে, সেটার মধ্যে ইনার ফোর থাকে, সেই কারণে সেটা রেসপিরেশন, এবং এর কাজও কিন্তু সেম রেসপিরেশনে সাহায্য করা। এটা হচ্ছে আমাদের মানে ইউক্যারিওটিক সেলের কিন্তু বিশেষ একটা বৈশিষ্ট্য আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই ইউক্যারিওটিক সেলের সঙ্গে আমরা যদি মানে কম্প্যারিজন করি প্রোক্যারিওটিক সেলের, তো সেখানে আমাদের বিশেষ করে যেটা ফলো রাখতে হয় সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর এর যে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন এরিয়া আছে। এবং ইউক্যারিওটিক সেল কিন্তু খুব সুন্দর বিভাজিত হয়, মানে সরি খুব সুন্দর বলছি, মানে ইউক্যারিওটিক কিন্তু সুস্পষ্টভাবে বিভাজিত হয়। এই জন্য ইউক্যারিওটিক সেলের কিন্তু মাইটোটিক এলিমেন্ট, যেটা কোষকে বিভাজিত করতে সাহায্য করবে, এই মাইটোটিক এলিমেন্ট কিন্তু প্রেজেন্ট থাকে ইউক্যারিওটিক সেলের মধ্যে। তাহলে মোটামুটি আমরা কোষকে দু ধরনের দেখলাম, যে সেল একটা হচ্ছে প্রিমিটিভ নিউক্লিয়াস এবং একটা ট্রু নিউক্লিয়াস থাকার জন্য সেলকে আমরা দুভাবে দেখলাম, নিউক্লিয়ার ডিজাইনের উপর বেস করে। তো এবার এখন আমরা আগে যেহেতু সেল থিওরি বা সেলের যে বিশেষ কিছু গঠন আমরা আগের সেশনে পড়েছি, এখন আমরা শুধুমাত্র আল্ট্রাস্ট্রাকচার অফ দ্য সেল এই বিষয়টাকে দেখবো। অর্থাৎ একটা সেলের যদি আমরা খুব মানে খুব বিভাজন করে দেখি, খুব ছোট ছোট ভাবে বিভাজন করে দেখি, তো সেলের মধ্যে এই বিষয়গুলো বাদ দিয়েও আরো বিশেষ ছোট ছোট অনেক জিনিস আছে, যে জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো সেই আল্ট্রাস্ট্রাকচার অফ দ্য সেল আমরা পড়তে গিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেলের বিভিন্ন অর্গানেলস গুলোকে আমরা দেখব, সেই অর্গানেলস গুলো ওর সঙ্গে আমরা পরিচিত হব। তো প্রথমত যেটা সেল বলতে, সেলের যে স্ট্রাকচার আছে, তো সেল স্ট্রাকচারে আমরা মূলত যেটা দেখি সেটা সেলের একটা ওয়াল থাকে, সেল ওয়াল। তো আর সেল ওয়ালের সঙ্গে সিমিলার যে থাকে সে হচ্ছে সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন দেখলাম, এই সেল ওয়াল আর সেল মেমব্রেন এটা মোটামুটি এখানে একটা একই রকম, মানে এটা আউটার একটা শেপ। আর এর সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আর থার্ড নম্বর যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। আর ফোর্থ নম্বর আমরা সেল অর্গানেলস বলবো। সেল অর্গানেল মূলত নিউক্লিয়াস ও সেল অর্গানেলস এর মধ্যে পড়ে। তো এই সেল অর্গানেলস এর মধ্যে কিন্তু নিউক্লিয়াসও পড়ে। তো আমি নিউক্লিয়াসটাকে আলাদাভাবে দেখাচ্ছি, কারণ নিউক্লিয়াসটা একটা মেইন ফাংশন অফ দ্য সেলের মধ্যে পড়ে, আমি এই জন্য এটাকে একটু আলাদাভাবে স্টাইলিং দিয়ে রাখছি। আর যেটা হচ্ছে সেল অর্গানেলস, এই সেল অর্গানেলস গুলোকে আমি একটু নিয়ে আলোচনা করে নিই, তারপর আমি সেল ওয়াল আর সেল মেমব্রেনটা আজকে আলোচনা করব। তো এই সেল অর্গানেলস যেটা আছে, এই সেল অর্গানেলস গুলো মূলত টু টাইপসের সেল অর্গানেলস আমরা দেখতে পাই। এই সেল অর্গানেলসকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেমব্রেনাস, আর একটা হচ্ছে নন মেমব্রেনাস। তো মেমব্রেনাস আর নন মেমব্রেনাস আমরা সেল অর্গানেলস দেখতে পাচ্ছি। তো এই মেমব্রেনাস নন মেমব্রেনাস যে সেল অর্গানেল, এর মধ্যে মানে বলতে কি বুঝি, মেইনলি মেমব্রেনাস মানে যাদের চারপাশটা পর্দা, একটা মেমব্রেন দিয়ে আবৃত থাকবে, তাদেরকে আমরা বলি মেমব্রেনাস সেল অর্গানেল। আর যাদের চারপাশে মেমব্রেন থাকবে না, তাদেরকে আমরা বলি নন মেমব্রেনাস সেল অর্গানেল। তো এই নন মেমব্রেনাস সেল অর্গানেলের মধ্যে মূলত প্রথমে যে পড়ে সে হচ্ছে রাইবোজোম। এবং আর দ্বিতীয়ত যে পড়ে সে কিন্তু সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম এবং রাইবোজোম কিন্তু নন মেমব্রেনাস। তো এই সেন্ট্রোজোম রাইবোজোম বাদ দিলে আমাদের আরো অনেক কিছু পড়ে থাকে, তারা মোটামুটি মেমব্রেনাস, এবং তাদের মোটামুটি ভাবে তারা ম্যাক্সিমাম সব মেমব্রেনাস। এবং মেমব্রেনাস আবার দু রকম ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল মেমব্রেন, আর একটা হচ্ছে ডাবল মেমব্রেন।
এই সিঙ্গেল মেমব্রেনের মধ্যে যারা পড়ে তাদের মধ্যে প্রথম যেটা আর কি আছে সিঙ্গেল মেমব্রেনের মধ্যে যারা পড়ছে, সিঙ্গেল মেমব্রেন যারা আছে তাদেরকে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে গলগি বডি বা গলগি অ্যাপারেটস বা গলগি বডি। তারপরে যে আছে 2 নম্বরে তাকে আমরা বলি লাইসোজোম। ঠিক আছে, তো লাইসোজোম, গলগি বডি, এরপরে লাইসোজোম, গলগি বডি। আর 3 নম্বরে আমি যাকে লিখছি সে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ER, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর 4 নম্বরে আমি লিখছি এটা একটা মাইক্রোবডিস। মাইক্রোবডিস সবাই কিন্তু সিঙ্গেল মেমব্রেন। এই মাইক্রোবডিসের মধ্যে দুজন আছে, একটা হচ্ছে প্যারক্সিজোম আর একটা হচ্ছে গ্লাইওক্সিজোম। পেরক্সিজোম আর গ্লাইওক্সিজোম। তো এরা মূলত সবাই সিঙ্গেল মেমব্রেন। আমাদের পরীক্ষায় কিন্তু কোন দিয়ে বলে কোনটি আলাদা, এইভাবে কিন্তু কোশ্চেন আসে, সিঙ্গেল মেমব্রেন বা ডাবল মেমব্রেন দিয়ে আসে, বা কোনটি সিঙ্গেল মেমব্রেন কোনটি ডাবল মেমব্রেন, এইভাবে কিন্তু কোশ্চেন আসে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাবল মেমব্রেনের যেটা আমরা দেখবো, ডাবল মেমব্রেনে মূলত 3 জন আছে। ঠিক আছে, এক হচ্ছে নিউক্লিয়াস নিজে আছে, 2 যেটা আছে ডাবল মেমব্রেনে নিউক্লিয়াস আছে, আর যেটা আছে সেটা হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়া, আর 3rd নম্বরে যে আছে সে হচ্ছে প্লাস্টিড। তো এই চারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কোন কোন সেল অর্গানগুলো মেমব্রেনাস এবং কোন কোনগুলো নন মেমব্রেনাস, এবং কোনগুলো সিঙ্গেল মেমব্রেন আছে এবং কোনগুলো ডাবল মেমব্রেন আছে। তো আমি সিঙ্গেল মেমব্রেন গুলোকে কিভাবে মনে রাখতে পারি, তো দেখো গলগি বডিকে আর লাইসোজোমকে আমি একসাথে মনে রাখি গলি। ঠিক আছে, গলি, ঠিক আছে, এইভাবে মনে রাখলে একটা ট্রিক হতে পারে। আর একটা হচ্ছে আর আর আচ্ছা, যেটা হচ্ছে এটা হচ্ছে গলগি বডি আর লাইসোজোমকে আমরা মনে রাখার জন্য গলি কথাটা ব্যবহার করব আর পেরোগলি ব্যবহার করব। ঠিক আছে, গলগি বডি আর লাইসোজোম আর পেরোগলি ব্যবহার করলেই আর পেরোগলি। আর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর পেরোগলিতে হচ্ছে প্যারক্সিজোম আর গ্লাইওক্সিজোম। এইটুকু মনে রাখলে বাকিগুলো, আর রাইবোজোম আর সেন্ট্রোজোমকে যদি নন মেমব্রেনাস মনে থাকি বাকিগুলোকে আমরা মোটামুটি আলাদা করতে পারবো ডাবল মেমব্রেনাস কোনগুলো আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই সেল মেমব্রেনের এই সেল অর্গানেলস গুলোকে আলোচনা করবো আস্তে আস্তে। তো প্রথম আমরা শুরু করব সেল ওয়াল দিয়ে। ঠিক আছে, তো আমি সেল ওয়াল দিয়ে প্রথম শুরু করব। তো সেল ওয়ালটা কি জিনিস এবার আমরা একটু দেখি, মুছে নিই। তো সেল ওয়াল, তো সেল ওয়াল পড়তে গেলে আমাদেরকে যে জিনিসটাকে ভালো করে খেয়াল রাখতে হবে যে সেল ওয়ালটা কি জিনিস। তো আমরা যদি এখানে আমি একটা ইমেজকে জাস্ট আঁকার চেষ্টা করছি। Yes. তো এটা একটা মানে মানে সেলকে আমরা দেখাচ্ছি, বিশেষ করে প্লান্ট সেল। তো সেল ওয়াল, এই সেল ওয়াল জিনিসটা কিন্তু আমরা মূলত প্লান্ট সেলেই দেখতে পাই। প্লান্ট সেল, সেল ওয়াল যেখানে দেখা যায় সেটা হচ্ছে প্লান্ট সেল। তো এখানে একটা কোশ্চেন একটুখানি স্টার্ট দিয়ে রাখি, মাইক্রোপ্লাজমা, মাইক্রোপ্লাজমাতে কোনো সেল ওয়াল থাকে না, সেল ওয়াল এটা থাকে না। মাইক্রোপ্লাজমা এটা একটা ভালো মানে সেল ওয়াল থাকে না, কিন্তু এটি সাধারণত প্রোক্যারিওটিক বা খুব নিম্ন শ্রেণীর একটি সেল হওয়া সত্ত্বেও কিন্তু এটিতে কোনো সেল ওয়াল থাকে না। তো প্লান্ট সেলে মূলত এটা প্লান্ট সেল, আর এই প্লান্ট সেলে থাকার জন্য
এই প্লান্ট সেলে একমাত্র প্লান্ট সেলে কিন্তু সেল ওয়াল থাকে, কোনো অ্যানিমাল সেলে সেল ওয়াল থাকে না। এই সেল ওয়াল হচ্ছে একমাত্র প্লান্ট সেল এবং অ্যানিমাল সেলকে ডিভাইড করার একটা টুলস বলতে পারি আমরা। যে কোনো একটা সেলের মধ্যে এটা কোনটা প্লান্ট সেল কোনটা অ্যানিমাল সেল এটা কিন্তু আমরা সেল ওয়ালের মাধ্যমে ডিভাইড করে দেখতে পারবো। এবার এটা আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে এর ইনসাইডে কিন্তু প্রত্যেকটা প্লান্ট সেলের ইনসাইডে কিন্তু সেল মেমব্রেন থাকে। তো এটা সেল মেমব্রেনের যদি আমি লেয়ারটাকে এখানে আঁকি, তাহলে সেল মেমব্রেনের লেয়ার চলে গেল, এটা অ্যাডজেসেন্ট আর একটা সেল দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনের আউটার মোস্ট সাইডে থাকে, তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ দ্য it lies outside it lies outside the cell membrane, it lies outside the cell membrane। তাহলে আমি এটা লিখি শুধু outside the cell membrane। outside the cell membrane। তো outside the cell membrane যদি হয় তাহলে এবার এক্সকিউজ মি outside the cell membrane, তাহলে এইবার আমরা যেটা এখানে খেয়াল করব যে এই সেল ওয়াল কিন্তু একটা নন লিভিং স্ট্রাকচার। এখানে আমি একটু লিখছি নন লিভিং স্ট্রাকচার। এবং এই নন লিভিং স্ট্রাকচার এবং এটাতে আমাদের যেটা দেখতে হবে এটাতে একটা স্পেশাল ফিচার্স, ঠিক আছে, এটা কিন্তু ফ্রিলি পারমিয়াবল। ফ্রিলি পারমিয়াবল অর্থাৎ এর মধ্যে যে কোনো উপাদান, এর মধ্যে অনেক পোর্স থাকে যার জন্য যে কোনো উপাদানের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে এবং ঢুকতে পারে, এর মধ্যে কোনো বাধা নেই, ঠিক আছে। তো আউটসাইড দ্য সেল মেমব্রেনে থাকে এবং নন লিভিং এবং ফ্রিলি পারমিয়াবল। তো এর যে বিশেষ করে এই যে সেল মেমব্রেন, আমরা এই সেল মেমব্রেনের আউটসাইডে থাকা যে সেল ওয়াল, এই সেল ওয়াল মেইনলি যে অরিজিনেটের যেটা কন্ট্রোল করে, এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের বিশেষ করে কোশ্চেন এই জায়গাগুলোকে খুব ফোকাস করে যে সেল ওয়ালের যে অরিজিনেট হওয়া এটা কিসের দ্বারা কন্ট্রোল হয়। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। তো সেই ক্ষেত্রে এর যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা একটা সেল অর্গানেলস, আমরা আগেই দেখলাম যে ডাবল মেমব্রেন সিঙ্গেল মেমব্রেন বলে সময় এটা একটা সিঙ্গেল মেমব্রেন সেল অর্গানেল। তো এই সেল অর্গানেল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একজন আছে সেটা হচ্ছে গলগি বডিজ। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা দুজন কিন্তু এর সেল ওয়ালের অরিজিনটাকে কন্ট্রোল করে। সেল ওয়াল কিভাবে তৈরি হবে সেটা কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডিজ দ্বারা কন্ট্রোল হয়। তাহলে এবার কিভাবে এই সেল ওয়াল তৈরি হয় সেটাকে এবার আমরা একটু দেখি। তো আমরা সাধারণত জানি সেল ডিভিশন বলে একটা প্রসেস আছে যার মাধ্যমে ইউক্যারিওটিক সেল থেকে একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হয়। শুধু ইউক্যারিওটিক সেল না, আমরা প্রিমিটিভ অনেক সেলও দেখতে পাই সেল ডিভিশন। তো সেল ডিভিশনে যদি আমরা দেখি, তো সেল ডিভিশন হলে কি হয়, সেল ডিভিশনের দুটো পার্ট থাকে, সেটা আমরা সেল ডিভিশন যখন পড়বো সেখানে দেখবো। তো এখানে আমরা একটা পার্টের কথাই শুধু মনে রাখবো, লাস্ট পার্ট, সেটা হচ্ছে ক্যারিও কাইনেসিসের পরে ঘটে যেটা, সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। তো যখন এরকম এটা একটা যদি সেল হয়, তো এর মধ্যে এরকম নিউক্লিয়াস যখন বিভাজিত হয়ে দুটো আলাদা আলাদা অংশে চলে যায়, তাহলে এটা একটা ডটার নিউক্লিয়াস, এটা একটা ডটার নিউক্লিয়াস, প্যারেন্ট নিউক্লিয়াস। তো এর মাঝখানে এরকম ফ্র্যাগমোজোম জমতে থাকে, এরকম মাঝ বরাবর ফ্র্যাগমোজোম জমে, ঠিক আছে, ফ্র্যাগমোজোমের একটা লেয়ার পড়ে, ঠিক আছে। এই ফ্র্যাগমোজোমের যে লেয়ার, এই ফ্র্যাগমোজোমের একটা লেয়ার পড়ে। তো এই ফ্র্যাগমোজোম লেয়ার আস্তে 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 সেল প্লেটে পরিণত হয়। এখানে মূলত এগুলো একটা মেমব্রেনাস ভেহিকেল থাকে। তো এই মেমব্রেনাস ভেহিকেল হচ্ছে সাধারণত ফ্র্যাগমোজোম। এই ফ্র্যাগমোজোম এটা কনভার্ট হয় সেল প্লেটে কনভার্ট হয়। এই ফ্র্যাগমোজোম সেল প্লেটে কনভার্ট হয়ে কিন্তু সেল ওয়াল ক্রিয়েট করে। ফ্র্যাগমোজোম সেল প্লেটে কনভার্ট হয়ে কিন্তু সেল ওয়াল ক্রিয়েট করে। তো এবার আমাদের এখানে যেটা বিশেষ করে আমরা দেখব যে সেল ওয়াল যেটা ক্রিয়েট হয়েছে, এই সেল ওয়ালের উপাদানগুলো কি কি।
মেইন কম্পোনেন্টস অফ সেল ওয়াল। তো এই কম্পোনেন্টস অফ সেল ওয়াল আমরা যদি দেখতে যাই তাহলে আমাদের প্রথম যেটা দেখতে হবে কম্পোনেন্টস অফ সেল ওয়ালে নাম্বার 1, আমি এখানে একটু একটা টপিক করে নিই, কম্পোনেন্টস অফ সেল ওয়াল। এই কম্পোনেন্টস অফ সেল ওয়াল যদি আমরা দেখি, এখানে এই ছবিটা যে কেন এঁকেছি সেটা আমি আগে একটু দেখাচ্ছি, আগে জাস্ট এখানে কিছু বলে দিই কম্পোনেন্টস অফ সেল ওয়াল। তো সেল ওয়ালের প্রধানত অনেক কম্পোনেন্টস থাকে, তো আমরা যেগুলোকে বিশেষ করে খেয়াল রাখবো আর কি, ঠিক আছে। তো সেলুলোজ, এটা হচ্ছে সেল ওয়ালের একটা বিশেষ উপাদান। সেলুলোজের থাকার পরে লিগনিন, আর থাকে হচ্ছে সুবেরিন, পেকটিন, ঠিক আছে। তো সেলুলোজ, লিগনিন, সুবেরিন, পেকটিন, এরা হচ্ছে মূলত আমাদের যে সেল ওয়াল থাকে এই সেল ওয়ালের কম্পোনেন্ট। তো এই সেল ওয়ালের কম্পোনেন্টে সেলুলোজ আর লিগনিন, কারণ আমরা জানি এই সেল ওয়াল যেটা আছে এই সেল ওয়ালটা রিজিড হয়, এই সেলুলোজ আর লিগনিন থাকার জন্য রিজন অফ রিজিডিটি, তাহলে এই সেলুলোজ থাকার জন্য কিন্তু, সেলুলোজ আর লিগনিন থাকার জন্য কিন্তু সেল ওয়াল কিন্তু রিজিড হয়। তাহলে রিজিডের হওয়ার কারণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেলুলোজ এবং লিগনিন। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে সেল ওয়ালের যে রিজিডিটি হয়, মানে আমরা জানি যে নন লিভিং ফ্রিলি পারমিয়েবল এর সঙ্গে একটা স্পেশাল ফিচার্স আছে রিজিডিটি। তো এই রিজিডিটিটার কারণ কি? তো রিজিডিটিটার কারণ কিন্তু আমরা অবশ্যই বলবো সেলুলোজ এবং লিগনিন। এই সেলুলোজ যেটা আর কি আমরা দেখছি, এই সেলুলোজটা কিন্তু মূলত যে কোনো প্লান্ট সেল বলতেই কিন্তু সেলুলোজ দ্বারা তৈরি। প্লান্ট সেল, যত প্লান্ট সেল আছে তারা কিন্তু সবই সেলুলোজ দ্বারা তৈরি। আর যত মানে সাধারণত ব্যাকটেরিয়া সেল এবং ব্লু গ্রিন অ্যালগি সেল, এগুলো কিন্তু মূলত যা দিয়ে তৈরি, ব্লু গ্রিন অ্যালগি এবং ব্যাকটেরিয়া সেল, এদের যে কম্পোনেন্ট, এদের কম্পোনেন্টও এইগুলো থেকেই তৈরি হয়, কিন্তু সেই কম্পোনেন্টগুলো একটু নামটা আলাদা। একটা হচ্ছে পেপটাইডো গ্লাইকন, এবং মিউকোপেপটাইড কিন্তু এর সঙ্গে তৈরি হয়। এই দুটো দ্বারা কিন্তু ব্যাকটেরিয়া এবং ব্লু গ্রিন অ্যালগি সেল কিন্তু এই বিশেষ করে আমাদের যেটার নাম খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকন। এই পেপটাইডোগ্লাইকন দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া সেল এবং ব্লু গ্রিন অ্যালগি সেল তৈরি হচ্ছে। এবার আমাদের এখানে যেটা বিশেষ করে আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে এই প্রত্যেকটা সেল ওয়াল তৈরি হওয়ার সময় এই প্রত্যেকটা সেল ওয়ালের একটা করে স্মলেস্ট ইউনিট থাকে, এরকম ছোট ছোট সূত্রাকার এরকম বিভিন্ন বান্ডেল একসঙ্গে এরকম যুক্ত হয়ে যে এরকম একটা একটা লেয়ার তৈরি করে। তো এইরকম ছোট ছোট যে লেয়ার গুলো যে যুক্ত হয়, প্রত্যেকটা লেয়ারকে বলা হয় মাইসেলি। এখানে আমরা একটা খুব সুন্দর ওয়ার্ড মনে রাখবো, মাইসেলি কথাটা এখানে আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে এরকম ছোট 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 এরকম পাতলা পাতলা এরকম সূক্ষ্ম সূক্ষ্ম এরকম স্মলেস্ট ইউনিট, আমি এটাকে এইভাবে লিখে রাখতে পারি, স্মলেস্ট ইউনিট অফ সেল ওয়াল, স্মলেস্ট ইউনিট অফ সেল ওয়াল কিন্তু মাইসেল। তো এই মাইসেলি জন্য কিন্তু আমরা ছোট ছোট এরকম স্ট্রাকচার থেকে মাইসেলিয়াম তৈরি হয়, ঠিক আছে। এই মাইসেলিয়াম আবার আস্তে আস্তে এরকম একটা বড় লেয়ার তৈরি করে, সেটা থেকে এরকম আরো ইউনিট যুক্ত হয়ে আস্তে আস্তে সেল তৈরি করে। আমাদের এত বিস্তর এই অন্তত স্টাডির ক্ষেত্রে দরকার নেই, তাই আমরা জাস্ট শুধু ওভারভিউটুকু নিচ্ছি। তাহলে মাইসেলি হচ্ছে একটা স্মলেস্ট ইউনিট অফ সেল। তো এইবার আমরা এইখানে যেটা আর কি ছবিটা এঁকে রেখেছিলাম যে সেল ওয়ালের জন্য এত কিছু বললাম, অথচ এখানে বিশেষ কিছু ছবিটার কারণ কি, তো ছবিটার এখানে একটা বিশেষ বোঝানো হবে যে দুটো অ্যাডজাসেন্ট সেল ওয়ালের যে ইন্টারফেস যখন আউটার মোস্ট লেয়ার এরকম কানেক্ট হয়, তো এইখানে যে জায়গাটা আছে এই জায়গাটাকে আমরা কি বলবো, এই জায়গাটাকে বলা হয় মিডল ল্যামেলা বা মধ্যচ্ছদা। এই মিডল ল্যামেলা কথা জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মিডল ল্যামেলা হচ্ছে দুটো অ্যাডজাসেন্ট সেল ওয়াল যখন তারা একে অপরের সঙ্গে টাচ করে, তার আউটার মোস্ট
লেয়ার গুলো যে জায়গাটাতে টাচ করছে সেই জায়গাটাকে আমরা বলি মিডল ল্যামেলা। এবং এই মিডল ল্যামেলার যে উপাদান, ঠিক আছে, এই মিডল ল্যামেলার যেটা যেটা তৈরি হয় সেই উপাদানগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম পেকটেট। এই মিডল ল্যামেলার যেটা যারা যারা তৈরি, আমি 1 নম্বরে লিখি ক্যালসিয়াম পেকটেট, আর 2 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম পেকটেট। মূলত ম্যাগনেসিয়াম পেকটেট, যদি কোনো জায়গায় ক্যালসিয়াম পেকটেট আর ম্যাগনেসিয়াম পেকটেট আলাদা অপশনে থাকে তাহলে আমরা কিন্তু আনসার ম্যাগনেসিয়াম পেকটেট করব, কারণ বেশিরভাগ উপাদানটা কিন্তু ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত। এবার এরকম দুটো অ্যাডজেসেন্ট সেল ওয়ালের মধ্যে এদের সাইটোপ্লাজমের মধ্যে কানেক্টিভিটি ক্রিয়েট হয়, এটাকে আমরা বলি ব্রিজ বলি আর কি। একটা ব্রিজের মতো কানেক্টেড তৈরি হয়, যেটা এই একটা অংশের সাইটোপ্লাজমের সঙ্গে আরেকটা অংশের সাইটোপ্লাজমকে কানেক্ট করতে সাহায্য করে। তো এরকম একটা হোলস সৃষ্টি হয়। তো এরকম যে হোলস গুলো ক্রিয়েট হয় এদেরকে আমরা বলি প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা, এখানে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, এই প্লাজমোডেজমাটা তো প্লাজমোডেজমাটা জিনিসটা কিন্তু আমাদের এইখানে যে সেল ওয়াল আছে, ঠিক আছে, তো সেল ওয়ালের মধ্যে ইন্টারকানেক্ট যেটা বলি আমরা, ইন্টারকানেক্ট করতে কিন্তু সাহায্য করে। জাস্ট একটা টিউব টাইপের মতো ক্রিয়েট হয়, এই টিউব টাইপের মতো ক্রিয়েট হয়ে কিন্তু আমাদের এই জায়গাতে কানেক্ট করতে সাহায্য করছে। আমরা এই জায়গাটা একটুখানি খেয়াল করলে বুঝতে পারবো। এবার আমরা যেটা পড়বো বিশেষ করে, এখানে একটু স্পেস নিই তাহলে কাজে বুঝতে সুবিধা হবে। তো এখানেই দেখাচ্ছি। প্রথম হচ্ছে, যদি আমরা মানে এই পুরো বিষয়টাকে খেয়াল করি তাহলে সেল ওয়ালের ভিতরে আমরা দেখছি সেল মেমব্রেন আছে। তো যদি আমরা কখনো এই সেল মানে যে সেলটা আছে এই সেলটাকে যদি আমরা কখনো হাইপারটনিক সলিউশনে রাখি, তো এরকম একটা সলিউশন মনে করলাম, তো এখানে মনে করি সেলটা আছে, এটা তো রিজিড, এর মাঝ এর ভিতরে ভিতরে আমরা এটা বাস, এটা হচ্ছে সেল ওয়াল। তো এর ভিতরে হচ্ছে এটা সেল মেমব্রেন, এর চারপাশে তো এর সেল ওয়াল দেওয়া আছে। তো এখানে মনে করি আমরা যে সলিউশনটা আছে সেটা হচ্ছে হাইপারটনিক সলিউশন। এই হাইপারটনিক সলিউশন মানে হচ্ছে এখানের যে ওয়াটার আছে এই ওয়াটারের ডেনসিটি, যে ওয়াটারের মানে যে আর কি লেভেল যেটা বলি, প্রচুর কম থাকে আর কি, ঠিক আছে। তো কম থাকার জন্য হাইপারটনিক সলিউশনের ক্ষেত্রে, তো কম থাকার জন্য ভিতর থেকে মানে কনসেন্ট্রেশন অফ ওয়াটার এখানে অনেক কম থাকে। মানে কম থাকার জন্য এখানে ওয়াটারের যে লেভেলটা, ওয়াটার লেভেল অনেক কম থাকে। তো কম থাকার জন্য ভিতরে যে কোষ থাকে, তো তার ভিতরে অনেক বেশি জল, যদি এর থেকে বেশি জল থাকে তাহলে সেই জলটা কি হবে, বাইরের দিকে বেরিয়ে আসবে। তো বাইরের দিকে যখন এরকম বেরিয়ে আসতে থাকবে তখন এই ভিতরের এই লেয়ারে যে অবস্থাটা হবে সেটা হচ্ছে এরকম অনেকটা এরকম শ্রিঙ্ক হতে থাকবে। শ্রিঙ্ক হয়ে যে অবস্থায় দাঁড়াবে এই অবস্থাটাকে আমরা বলি প্লাজমোলাইসিস। এই অবস্থাকে আমরা বলি প্লাজমোলাইসিস। আর যদি এইটাকেই আমরা এই জিনিসটাকেই যদি আমরা আবার এখানে আঁকাচ্ছি, তো এখানে একটা এরকম সেল থাকবে, ঠিক আছে। তো সেল থাকবে, এর ভিতরে এরকম একটা লেয়ার থাকবে। তো এই সেল আর লেয়ার থাকবে, যদি এটা হাইপোটনিক সলিউশনে রাখি, আমরা যদি এই জিনিসটাকে হাইপোটনিক সলিউশনে রাখি তাহলে কি হবে, বাইরে থেকে প্রচুর পরিমাণ ওয়াটার ইনসাইডে যাবে। এর যেরকম ওয়াটার ভিতর থেকে বাইরে চলে আসছিল, এর কিন্তু বাইরে থেকে ভিতরের দিকে প্রচুর ওয়াটার যেতে থাকবে। আর গেলে আস্তে আস্তে সেলটা সুয়েল আপ হবে। কিন্তু এই সেলটা তো ব্রাস্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এর সেল ওয়াল রয়েছে, এই সেল ওয়াল থাকার জন্য কিন্তু সেলটা ব্রাস্ট হয় না। তো এতে আমরা যা দেখলাম এই সেল ওয়ালের স্ট্রাকচার সম্পর্কে আমরা পুরো দেখলাম। তো আজকে মূলত আমি যেটা দেখালাম, তো সেল ওয়াল পর্যন্ত। এর পরের দিন আমরা দেখবো এর পার্ট 3-তে আমরা আনছি, সে পার্ট 3-তে আমরা দেখতে পাবো যে কিভাবে আরো আদার যে সেল অর্গানেলস গুলো আছে এবং নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং অন্যান্য কিছুর
কাজগুলো আমরা দেখবো। তো দ্যাটস অল ফর টুডে। লেটস বাই।